নবান্নে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি দেখব সেই ছবি। আজ মূল্যবৃদ্ধির ইস্যুতে গুরুত্বপূর্ণ বৈঠক হয় নবান্নে। জিনিসের দোকান কমে যেটা আমাদের কাছে খারাপ লাগছে সেটা হচ্ছে আলুর পেঁয়াজ ওটা কোথায় একবার যাওয়া উচিত। এখানে তারা ঠিক আছে, আপনার কাছে আমি মোটামুটি একটা শুনলাম। আমি আমার ওপিনিয়নটা, আমাদের যেটা ইনফরমেশন, এটাকে একটু সরিয়ে দাও তো, এদিকে তোমার মুখ দেখা যাচ্ছে না, এদিকটা সরিয়ে দাও। আমাদের রাজ্য মন্ত্রিসভার সহকর্মীরা সহ এখানে যেসব ডিপার্টমেন্ট এসছেন সকলকে নিয়ে ভার্চুয়াল মোডেও আমাদের ডিএম এসপিরা সকলে আছেন, তাছাড়াও লাইন ডিপার্টমেন্ট আছে, কৃষি বিপণন দপ্তরের প্রতিনিধি, কৃষি দপ্তরের প্রতিনিধি, ফুড ডিপার্টমেন্ট থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, হর্টিকালচার থেকে শুরু করে, আরবান থেকে শুরু করে, রুরাল থেকে শুরু করে সবাই আছে। এবং বিভিন্ন বাজার কমিটির সদস্যরা, বাজার নিয়ন্ত্রণ সংক্রান্ত রাজ্য সরকারের টাস্ক ফোর্সের মেম্বাররাও আছে। দেখুন, এটা তো ফ্যাক্ট, সারা দেশ জুড়ে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নাগালের বাইরে চলে গেছে। অ্যান্ড প্রাইস রাইজটা এটা কিন্তু স্টেট সাবজেক্ট নয়, এটা সেন্ট্রাল সাবজেক্ট। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ কমপ্লিটলি ফেল্ড ইন কন্ট্রোলিং দ্য প্রাইসেস অফ এসেন্সিয়াল কমোডিটিস ইন দ্য কান্ট্রি, যেটার জন্য আমরা সকলে সাফার করছি। বাট কেউ যদি একজন চোখ বন্ধ করে থাকে, তো আমরাও বা কেন আমাদের চোখটা খুলে ওদের চোখটা খোলানো শেখাবো না? লাস্ট 10 দিনে আমার মনে হচ্ছে দামটা আরো বেশি বেড়ে গেছে, নতুন গভর্নমেন্ট ক্ষমতায় আসার পর। হয়তো শেয়ার টেয়ারে টাকা তুলেছে বা পার্টি ফান্ডে টাকা দিয়েছে, কিছু একটা ব্যাপার ট্যাপার হবে, আমি নাম করে বলছি না, বাট কিছু একটা হয়েছে যার জন্য সরাসরি মানুষের টান পড়েছে হেসেলে। তোমরা বলছো তাপ প্রবাহের জন্য, আই ডোন্ট এগ্রি উইথ দিস। তাপ প্রতিবারেই থাকে, এখন ওয়েদার একটু ভালনারেবল আছে, একটু চেঞ্জ হচ্ছে, এখানে গরমও যেমন আছে বৃষ্টিও আছে, দুটোই আছে। আসলে আসলে 3 মাস ধরে ইলেকশন চলছে, সেই সময়টা যে যত পেরেছে কামিয়ে নিয়েছে। গভর্নমেন্টটা তো তখন ইলেকশন কমিশনের আন্ডারে চলে যায়, আর ইলেকশন কমিশনের তো এসব দেখার দরকার নেই, শুধু অফিসার চেঞ্জ করলেই কাজ হয়ে যায়, আর রুলিং পার্টির দালালি করলেই হয়ে যায়। ফলে অফিসাররাও সব মনে করে ইলেকশন এসে গেছে, 3 মাস কাজ করতে হবে না, ঘুমিয়ে পড়ে। যে কেয়ারটা নেওয়া উচিত ছিল সেই কেয়ারটা ঠিক মতো নেওয়া হয়নি। এই 10 দিনে হঠাৎ করে সারা দেশে এত দাম বাড়লো কেন? পাইকারি মালের যোগান কমে গেছে কেন? এগুলো আমার কোয়েশ্চেন। কিছু জিনিসের দাম আগের বছরের তুলনায় বেড়েছে, আলু, পেঁয়াজ, রসুন, বেগুন, লাউ, শসা, কাঁচা লঙ্কা, সবকিছু দাম, টমেটো, পটল, করলা, ভেন্ডি, এর দামও আকাশ ছোঁয়া। যদিও গতবারের তুলনায় কিছু কিছু জিনিসের দাম কম হয়েছে, কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি বর্ষা এসে গেছে, তাও কিন্তু দাম কমার লক্ষণ নেই। বাজারে যেতে মানুষ ভয় পাচ্ছে। তুমি কথা কম বলো, যখন আমি মাইকে কথা বলছি তুমি শোনো আমারটা। আলুর দাম গত বছর এই সময় ছিল 35 টাকা,
এই গত বছর এই সময় ছিল 22 টাকা, কিন্তু এবারে আছে 35 টাকা। কেন হলো কারণটা আমি পরে আসছি। পেঁয়াজ গতবারে ছিল এই সময়ে 35 টাকা। আমি এটা আমাদের স্টেটের কথা বলছি, অন্য স্টেটে এর ডাবল, 3 ডবল। পেঁয়াজ আগের বারে ছিল 35 টাকা, এবারে হয়েছে 50 টাকা। রসুন আগের বারে ছিল 200 টাকা, এবার হয়েছে 280 টাকা। বেগুন গুণ কি তার আমি জানি না, আগের বারে ছিল 120 টাকা, এবারে হয়েছে 140। লাউ আগের বারে ছিল 40, এবারে হয়েছে 50। এমনকি শশা 60 টাকা ছিল আগের বছর, এই বছর হয়েছে 75 টাকা। কাঁচা লঙ্কা আগে ছিল, গতবারের দাম ছিল 60 টাকা, এবারে হয়েছে 45 টাকা, একটু কমে আছে। ঝিঙে গতবারে ছিল 60, এবারে হয়েছে 65। টমেটো গতবারে ছিল 120, দিল্লিতেও টমেটো 100 টাকা, এখানে 80 এবারে। পটল গতবারে ছিল 55, এবার হয়েছে 35। করলা গতবারে ছিল 100, এবার হয়েছে 75। ভেন্ডি গতবারে ছিল 80, এবার হয়েছে 75। অর্থাৎ দাম কমেছে গতবারের থেকে কিছু কিছু, যেটা কাঁচা লঙ্কা, ঝিঙে, তাও ঝিঙে হিসেবে দামটা খুব বড্ড বেশি। টমেটো 80 টাকা কিলো হওয়া উচিত নয়। পটল 35 টাকা, বাপরে বাপ। করলা ভাজলেই এইটুকু হয়ে যায়, 75 টাকা। ভেন্ডি, ঢেঁড়স, নামটাই ঢেঁড়স, তারও এত দাম, তার লোকে খাবে কি? আলু, অন্য রাজ্যে আলুর দাম চলছে 45 টাকা, পেঁয়াজ চলছে 70 টাকা। নাসিকের পেঁয়াজের দাম ক্রমাগত বাড়ছে। আমাদের এখানে আলিপুরের পেঁয়াজের দাম কি বললাম? দাঁড়াও, গত বছরের তুলনা করি। আলু আগের বারে ছিল 35, এবারে হয়েছে 22। আর পেঁয়াজ আগের বারে ছিল 35, এবারে হয়েছে 50। এটাকে ফিরিয়ে আনতে হবে। পেঁয়াজে আপনারা নাসিক থেকে কেন আনেন? আমি নাসিক থেকে পেঁয়াজ কেন আনবো? আমি তো এখানে পেঁয়াজের স্টোরও বানিয়ে দিয়েছি। নাসিকের থেকে আনতে গিয়ে ট্রান্সপোর্ট খরচা আমার কি বাড়ছে না? ডিসেম্বরে আমরা আত্মনির্ভর হয়ে যাব। কেউ কোনোদিন একথা ভাবেনি যে আমাকে মাছ আনতে হবে অন্ধ্রপ্রদেশ থেকে, ডিম আনতে হবে হায়দ্রাবাদ থেকে, পেঁয়াজ আনতে হবে নাসিক থেকে। কেন বাংলা তৈরি করতে পারে না? আমি আপনাকে বলছি সেটার উত্তর আগে। আমাদের বাজারেও পেঁয়াজের যে দামটা হয়েছে সেটাকে কমিয়ে দিতে হবে। আগে থেকে আপনারা যদি আমরা, আচ্ছা এবার আমি প্রথমে বলে নিই যে সুফল বাংলার থেকে আমরা অনেকগুলো আউটলেটে 10 টাকা করে কমে দিচ্ছি বাজার থেকে। আমাদের বাংলা জুড়ে মোট 468টি সুফল বাংলা আউটলেট চলছে। কলকাতা সংলগ্ন অঞ্চলে 378টি এবং জেলাতে 90টি। থেকে মানুষ আলু সহ সমস্ত সব সবজি 10 থেকে 15%, 10% থেকে 15% কম দামে পাচ্ছেন। এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে এগ্রি মার্কেটিং ডিপার্টমেন্ট, প্লিজ টেক প্রপার কেয়ার। নাসিকের পেঁয়াজের ওপর ভরসা না করে আপনারা আমাদের নিজস্ব সুখসাগর ভ্যারাইটি পেঁয়াজ চাষিদের কাছ থেকে অলরেডি যেটা আপনারা কিনছেন, যেটা আমরা প্রডিউস করছি, এটা আমি আসার পরেই প্রথম আমরা চালু করি বাঁকুড়া দিয়ে। এখন এটা মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলায় হয়। আমরা কেন চাষিদের কাছ থেকে আরো বেশি করে কিনছি না? তাহলে চাষিরা দামটা পায়। চাষিরা দামটা পাচ্ছে না, তার কারণ আপনারা নাসিক থেকে কিনলে কি কমিশন পান? সরি টু সে, আমি জানি না।
প্রদীপদা আপনাকে আমি বলবো এটাকে দেখতে, টেক কেয়ার করে। নাসিকের থেকে আমার কাছে নিয়ারেস্ট কোনটা? ঘরের পাশে আমার চাষিরা যেটা তৈরি করছে সেটা। আমি কেন তাদের কাছ থেকে না কিনে আমি চলে যাচ্ছি নাসিকে? ওয়াই? হোয়াট ফর? হ্যাঁ বলো। ম্যাডাম, আমরা পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, হুগলি এই সব এলাকা থেকে ডাইরেক্টলি চাষি থেকে কিনছি। সুফল বাংলা এই মুহূর্তে কিন্তু নাসিকের অনিয়নটা কিনছে না, তার সুফল আমরা পেয়েছি, কারণ চাষির আমরা একদম বাড়ি থেকে তুলে নিয়ে আসছি কলকাতা মার্কেটে। আরো বেশি করে আনার জন্য আমি তোমাদের যেটা 100% কৃষকদের থেকে কেনার জন্য বলছি, তাহলে তুমি দেখো আগামী 10 দিনে এই দামটা যেটা বেড়েছে সেই দামটা আগের বারের দামে চলে আসবে। যখন তোমার কাছে ওয়ে আছে, তুমি ওয়েটাকে ইউটিলাইজ করছো না কেন? পেঁয়াজের জন্য তো কোল্ড স্টোরেজও করে দেওয়া হয়েছে। হুগলি, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ খুব ভালো চাষ করে, বাঁকুড়া থেকে শুরু করে। পেঁয়াজ ওদের কাছ থেকে কিনে নাও, সুফল বাংলাতেও দাও, মার্কেটেও দিয়ে দাও। নাসিক থেকে আনার প্রবণতা বন্ধ করো। আগে তো আমরা এফসিআই থেকে চাল কিনতাম, কমিশন খেত কেউ কেউ, এখন তো আমরা মার্কেট থেকে নিই, ফার্মারদের কাছ থেকে, কৃষকদের কাছ থেকে, যেটা রেশনে আমরা দিই। তাতে ফার্মার্সরাও লাভবান হয় আর ভালো চালটাও আমরা পাই, দুটো কাজই হয়। আমি অনেক স্টাডি করে এটা করেছি। সুফল বাংলায় এখন বাজার দরের থেকে কেজি প্রতি 8 টাকা কমে পেঁয়াজ বিক্রি করছেন। সুখসাগর বেশি করে বিক্রি করলে দাম হয়তো আরো কমানো যাবে। আমি যেটা বললাম, দ্যাট ইজ মাই প্রপোজাল। পেঁয়াজ স্টোর করার জন্য আমরা চাষিদের প্রায় 4000 পেঁয়াজ গোলা তৈরি করে দিয়েছি। সেখান থেকে আমরা নিচ্ছি না কেন? ম্যাডাম ওখান থেকেই নিচ্ছি এখন যেটা কিনছি। আরো আছে 4000, সংখ্যাটা কম নয়। পেঁয়াজ তো সেদ্ধ করে লোকে ভাত খায় না, ভাতের সাথে একটা পেঁয়াজ নেয় বা তরি তরকারিতে দেয়, এটা তোমাদের মাথায় রাখতে হবে। 4000 পেঁয়াজের গোলা আছে, যতটুকু ওদের লোকাল প্রয়োজন রেখে বাদ বাকিটা নিয়ে নাও, কিনে নাও। আবহাওয়ার জন্য কিছু নষ্ট হয়, নো ডাউট, কিন্তু আমরা তো কৃষকদের সঙ্গে সঙ্গে শস্য বীমা বিনা পয়সায় সবকিছুই তো আমরা করে দিয়েছি। আমরা তো রাজ্যের কৃষকদের মোট 640 কোটি টাকা শস্য বীমার জন্য ক্ষতিপূরণ দিয়েছি। যাদের সবজি নষ্ট হয়েছে তাদের 1 পয়সাও কৃষকদের দিতে হয় না। আলুকেও আমরা শস্য বীমার আওতায় নিয়ে এসেছি। আলু চাষিদের আমরা এবছরই শুধু 322 কোটি টাকার ক্ষতিপূরণ দিয়েছি। তাহলে আমার দাম বাড়বে কেন? দু 2019 সালে আমরা এই শস্য বীমা টিমাগুলো চালু করেছি বিনা পয়সায়, রাজ্য থেকে, সেন্ট্রাল থেকে 1 পয়সাও আমরা নিই না। এই বাংলা শস্য বীমা প্রকল্পে 1 কোটি ক্ষতিগ্রস্ত চাষিকে, যদি 11 কোটি পপুলেশন হয় বা 10 কোটি, 1 কোটি তো ক্ষতিগ্রস্ত কৃষককে আমরা সাহায্য করেছি। কত টাকা লেগেছে জানেন আমাদের গভর্নমেন্টের জন্য? স্টেট গভর্নমেন্ট থেকে 3133 কোটি টাকা। এটা আপনাদের মনে রাখতে হবে, এটা একটা বড় কাজ। কেন দিয়েছি? যে ওরা ভালো করে তৈরি করুক, বাজারে লোক যাতে সস্তায় পায়। কিন্তু ফলটা যদি উল্টো হয় কিছু দালালের জন্য, কিছু মুনাফাখোরের জন্য, আমি সেটা কিছুতেই করতে দেবো না। দেখুন, চাষিরা কেজি প্রতি 15 টাকা বেশি দাম পায়নি আলু, কিন্তু বিক্রি হচ্ছে 35 টাকা 40 টাকা। পুলিশকে আমি বলবো, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, পুলিশ বাজারগুলো আবার কিন্তু যেরকম আমরা করতাম, ভিজিলেন্স দিয়ে গিয়ে দেখা, ওগুলো করতে হবে। আমার মনে হয় বেশি মুনাফার লোভে ও কিছু লোক আছে না, ভীষণ লোভী হয়ে গেছে, আরো চাই আরো চাই। ফলে এর পেছনে কৃত্রিম একটা চাহিদা তৈরি করা হয়। যেমন দেখবেন, বেশি পাঠা বিক্রি করবে বলে মুরগির রোগ হয়েছে, রুটি দিয়ে দেওয়া হয়, ফলে লোকে ভয় মুরগি খায় না, তখন পাঠাটা বেশি বিক্রি হয়।
আবার পাঠার রোগ হয়েছে বলে মুরগিটা বিক্রি হয়। এসব নানা রকম চক্র কাজ করে, বড় চক্র, এদের চোখে দেখা যায় না, বাট মাস্টার পিস অফ। এটাকে দেখে রাখাই তো আমাদের কাজ। বড় ব্যবসায়ীরা কোল্ড স্টোরেজে আলু আটকে রেখে দেয়। আমার এখনো 45 লাখ মেট্রিক টন আলু কোল্ড স্টোরেজে পড়ে আছে। নতুন আলু আবার কবে উঠবে? নভেম্বর ডিসেম্বরে, জানুয়ারিতে। এখন পেঁচিয়ে গেছে। দাঁড়ান, এসব আপনার বলার দরকার নেই, বুদ্ধি খরচ করুন। যেটা হচ্ছে, ধরুন মোট 60 লাখ মেট্রিক টন আলু কোল্ড স্টোরেজে ছিল, সেখান থেকে বেরিয়েছে 15 লাখ মেট্রিক টন। দাঁড়ান, 45 লক্ষ মেট্রিক টন এখনো ধরে রেখে দিয়েছে। কেন? আপনারা এক্সটেনশন দেবেন না, বারবার 25% রেখে দেবেন আপ টু জানুয়ারি চালাবার জন্য, কিন্তু বাদ বাকিটা বের করুন কোল্ড স্টোরেজের আলু, ছেড়ে দিন মার্কেটে। পুরোটা একসাথে ছাড়বেন না। 45 লাখ মেট্রিক টন যেটা আছে, আপনি যদি, এটা কি মাস? জুলাই মাস, জুলাইয়ের 9 তারিখ, আমি জুলাই থেকেই ধরছি। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 6 মাস। আপনি যদি 25% রেখেও আপনি যদি 20%ও যদি করেন, 5 লাখ করে আপনি তুলুন। আপনার লাগে 6 লাখ মতো মাসে। তো 6 লাখ মতো হলে 6 6 36 হয়ে যাচ্ছে। 9 দিন পেরিয়ে গেছে অলরেডি, 36 হচ্ছে। তারাও তো 9 লাখ মেট্রিক টন ধরে রাখতে পারবে। হ্যাঁ, তো ঠিক আছে, আমার এত তর্ক করার দরকার নেই। তারাও তো আপনার থাকছে এক্সট্রা, কিন্তু বেরিয়ে দাম বাড়াচ্ছে কেন? তাহলে দামটা এত নেওয়া হচ্ছে কেন? কারা নিচ্ছে? কি কারণ? এত ফেসিলিটিস দেওয়ার পরেও এই আলুটা বাইরে বিক্রি করে দেওয়া হচ্ছে না তো, রাজ্যের বাইরে। দাঁড়ান, বর্ডার চেকিং হবে। আমার রাজ্যে আগে আমার চাহিদা মিটবে, তারপরে বাইরে আমি মেটেরিয়াল পাঠাবো। আমার পেঁয়াজ চলে যাচ্ছে বাংলাদেশে, আমি তো যেতে বারণ করিনি। আমার পোষাবে, তারপরে তো আপনি দেবেন। নাসিক থেকে নিক, কোনো অসুবিধা নেই, নাসিকে পেঁয়াজ বেশি হয়। আমার পেঁয়াজ এখানে বিক্রি না করে মুনাফাখোররা চলে নিয়ে যাচ্ছে অন্য দেশে, আর আমার রাজ্য কেন সফর করবে? এটা কি আমার দায়িত্ব দেখার? না এগ্রিকালচার মিনিস্ট্রির দেখার দরকার? তাহলে বাজারে আলুর স্টেডি সাপ্লাই রাখতে হবে যাতে মানুষ বাঁচে। 6 লক্ষ মেট্রিক টন করে বের করুন, তাহলেও কিন্তু বীজের আলু থাকবে আপনার কাছে। আর বীজের আলু তো আপনারা এক্সট্রা বীজ তৈরিও করতে পারেন, আমি সে কথাই বলছি। আরো করতে হবে। আগের বারেও মনে রাখবেন, নতুন আলু আসার পরেও পুরনো আলু কোল্ড স্টোরেজে পড়েছিল, সেইগুলো তো নষ্ট হয়ে যায়, কালচে হয়ে যায়, একটা গন্ধ হয়ে যায়, একটা দাগ হয়ে যায়। তাতে তো যে রাখছে আলুটা তারও ক্ষতি হচ্ছে। নতুন আলু আপনার যেই উঠবে, আপনি 5% রেখে বাদ বাকিটা বাজারে ছেড়ে দিন। ভাই ভাই দামটা কেন বাড়লো? কেউ দেখা, আজকে বিবেক এসছে, এআরডি ডিপার্টমেন্ট, কোঅপারেশন, হর্টিকালচার, ফুড অ্যান্ড সাপ্লাই, এসব ডিপার্টমেন্ট থেকে প্রতিনিধিরা আছেন, বাজার সমিতির লোকেরাও আছে। টাস্ক ফোর্সের কাজ ছিল বাজারের দাম নিয়ন্ত্রণ করা। তারা এখন কি করছে? তারা কি টাস্ক ফোর্সের মিটিং করছে এখন রেগুলারলি, নাকি ইলেকশনের সময় 3 মাস সব ঘুমিয়েছিল? ইলেকশন তো মাথায় আসা নয়। একটা ইলেকশন আসা মানে ডেভেলপমেন্টের 12টা বাজিয়ে দেওয়ার, মানুষের উপর প্রেশার দেওয়া। কেউ কোনো কিছু দেখে না। আমি এখন থেকে অর্ডার দিচ্ছি, ইনস্ট্রাকশন দিচ্ছি,
ইফ ইউ থিঙ্ক ইটস এ ইনস্ট্রাকশন, ইয়েস, 7 দিন পর পর এই মিটিংটা কম্পালসারি করতে হবে, যাতে চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি এবং ফাইন্যান্স সেক্রেটারিকে আমি ইনক্লুড করে দিলাম। পুলিশের ডিজিও যেমন থাকবে, এডিজি ল অ্যান্ড অর্ডার থাকবে, কমিশনারেট গুলো থাকবে, কলকাতা পুলিশও থাকবে, কমিশনারেটরা থাকবে, এসপি থাকবে। আপনারা ডিস্ট্রিক্ট লেভেল থেকে এই রকম ভাবে ভার্চুয়ালি করে তাদের কাছ থেকে রিপোর্ট নেবেন। আর বাজার কমিটিকেও তো আমরা ডিপ্রাইভ করছি না, আমরা তাদের ওপিনিয়নও নেব কি করলে আরো ভালো হয়। আর আমাকে প্রতি সপ্তাহে রিপোর্ট দিতে হবে কত রকম লোক। লাগাম ছাড়া যদি সবকিছু হয়ে যায়, তাহলে মনে রাখবেন আপনার ব্যবসাও কিন্তু লাগাম ছাড়া হয়ে যাবে, তখন কিন্তু রাশ টানতে হবে। আর একবার যদি আমি রাশ টানার চেষ্টা করি, তাহলে কিন্তু আপনাদের প্রবলেম কম হবে না, বেশি হবে, এটা মাথায় রাখতে হবে। বুঝতে পারলেন কিছু? যারা আমার বাজারের বন্ধুরা আছেন, ট্রেডার্সরা আছেন, আচ্ছা আপনি বলুন তো, আপনি চাষিদের ব্যাপারটা ভালো বোঝেন, হ্যাঁ বলুন। আমি আপনাকে বলছি উইদিন 10 days দামগুলো কমাতে হবে। কি করে করাবেন, কি করে করবেন, সেটা আপনাদের ব্যাপার। আমি সবাইকে দায়িত্ব দিচ্ছি, টাস্ক ফোর্সকে দায়িত্ব দিচ্ছি টু টেক কেয়ার ফর দ্যাট। তাই আমি তো রোজ ডালা ডালা করে এক ডালি করে ফুল নিয়ে আমি ঠাকুরকে দিই। আমার বাড়িতে গাছে তাহলে অত ফুল হয় কি করে? সবজি গাছের ফুল সব নয়, হয়তো কিছু কিছু জায়গায় হতে পারে, সব জায়গায় নয়। আপনাকে একটা সিস্টেম করতে হবে, এগ্রিকালচারকে আমি ভেবে দেখতে বলবো। আজকে ধান ভিজে গেলে বন্যায় সুন্দরবনে যে ধানগুলো আগে নষ্ট হতো, আজকে আমরা রিসার্চারদের দিয়ে পরীক্ষা করিয়ে আমরা সেই ধানগুলো আজকে স্বর্ণ ধানে পরিণত করেছি। ফলে আমার সুন্দরবনের ধানটা, বা যেগুলো দীঘা বা মেদিনীপুর বা কন্টাই এদিক দিয়ে বা ওদিকে সুন্দরবন এলাকায় যে ধানগুলো নষ্ট হতো, আজ কিন্তু ধানগুলো নষ্ট হয় না, কারণ সেই ধানটা আমরা বিক্রি করি, চাষিদের লাভ হয়। সেই রকম বাজারও আছে। সেরকম আপনারা যখন খুব গরম পড়বে, কি করে সবজিটাকে বাঁচানো যায়, তার একটা রিসার্চারদের ডেকে একটা টিম করে সার্ভে করান, যাতে ভবিষ্যতের জন্য এটা আমাদের কাজে লাগবে। এবছরে হয়তো এটা কাজে লাগবে না, কারণ ইট ইজ ওভার, দ্য চ্যাপ্টার ইজ ওভার। ইলেকশনের জন্য অনেকটা হয়েছে, আর সেন্ট্রাল গভর্নমেন্ট তো কিছু দেয়ও না আর টেক কেয়ারও করে না। যাকে আমরা আমাদের তরফ থেকে যতটা পারবো আমরা টেক কেয়ার করবো, কারণ উই আর কনসার্ন অ্যাবাউট দ্য পিপল। এইটা ভাবুন প্রদীপদা, কয়েকজনকে কাজে লাগান। যদি অতিবৃষ্টি হয়, আমাদের শস্য বীমা আছে, অতিবৃষ্টি হলে তুলে ফেলবেন, কুইক ডিসপোজাল করবেন, কোল্ড স্টোরেজে রাখবেন, যেমন পেঁয়াজের কোল্ড স্টোরেজ আছে। করেছি অলরেডি। ডিপ যেটা আপনি বলছেন, ডিপ ইরিগেশন করে জল দেওয়া, এগুলো তো জল ভরো জল ধরোটাকে কাজে লাগিয়ে, জল ভরো জল ধরো এখানে কে দেখে? কোন কোন প্রিন্সিপাল সেক্রেটারি কে আছেন? প্রভাত মিশ্র। প্রভাত মিশ্রকে বলে দেবেন। আমি সেটাই বলছি, শুনুন, আমি আবার বলছি, জল ভরো জল ধরো কত পুকুর কেটেছি আমরা, কোনো হিসেব আছে? নিশ্চয়ই ওটা এখন 2 লাখ 2.5 লাখে পৌঁছে গেছে, আগে একটাও ছিল না, তার বেশি আছে। আমার টার্গেট ছিল, আমি প্রথম যখন ক্ষমতায় এসেছিল আমি বলেছিলাম আমরা 5 লাখ বা কিছু না, আমরা 50,000 বা কিছু একটা করব। হ্যাঁ, অথচ সেটা কিন্তু এখন প্রায় বেড়ে আমার মনে হয় 3-4 লাখও হয়ে গেছে। এক্সাক্ট ফিগারটা আমি চাইছি প্রভাতের কাছ থেকে, সিএস জোগাড় করে দেবে। 5-এর ওপর যদি হয়ে গিয়ে থাকে, তাহলে জল ভরো জল ধরো তো গ্রামের কাছে কাছে, প্রত্যেকটা জেলায় জল ভরো জল ধরো। বেশি জল হলে ওই জলটা তারা
না ধরে রাখে, ফলে বন্যা থেকে অনেকটা বাঁচায়। আমি একটা উদাহরণ দিচ্ছি। দেখুন, আমি উদয়নারায়ণপুরে বন্যায় প্রতি বছর গিয়েছি। উদয়নারায়ণপুর আনতে অরূপরা জানে, পুলকরা জানে। আমি আগে দেখতাম ডিবিসির জালে যে জায়গাগুলো ভেসে যেত, গতবার তার আগের বারে যখন আমি গেলাম, আমাকে পুলকরা বোঝালো, রাজারা বোঝালো যে দিদি দেখো, আগে কিন্তু জল যত পর্যন্ত আসতো, এখন কিন্তু জলটা তার থেকে 1 কিলোমিটার কমে আসে। তার কারণটা হচ্ছে আমরা যে চেক ড্যাম করেছি, আমরা যে জল ধরো করেছি, তাতে জলটা চলে যাচ্ছে, অ্যাবজর্ব করে নিচ্ছে। এবং এই জল ধরোতে আমাদের মৎস্যের কাজেও লাগছে। আর ফিশারি ডিপার্টমেন্ট দেখার মনে হয় লোক নেই ভালো। ফিশ তৈরি কি হচ্ছে, ডিমে যেমন আমরা সেলফ সাফিসিয়েন্ট হয়ে যাচ্ছি ডিসেম্বরে, এটা একটা বড় কাজ করেছে বিবেক। ফিশারিটা কি করেছে? আমি যে মাছ, একটা বড় মাছ তৈরি করতে 2 বছর লাগে, আমি 70টা অ্যাগ্রো যে পন্ড আছে, না আমি করেছিলাম, তাতে আমি বাড়াচ্ছিলাম, সেগুলোর কি খবর? কোনো খবর আছে? ময়না মডেলও করা হয়েছিল, তাতে কিছু খেয়ে নিচ্ছে না, রেখে দিয়ে মাছগুলো বড় করছে। তো বড় মাছ হলে টেস্ট একরকম হবে, কচি মাছের টেস্ট একরকম হবে, খুব স্বাভাবিক। এটা অস্বাভাবিক কিছু নয়, বরঞ্চ এমন কিছু আমরা ইউজ করতে পারি কিনা, যেটা হচ্ছে এনভায়রনমেন্টালি ফ্রি, সেটা কথা বলে, যাতে টেস্টটা বাড়ে। আমাদের মৌরলা, পুটি টুটি এগুলো লোকে বেশি খায়। যদি অনেক বেশি হয়, সে কেন বিক্রি করবে 20 টাকা 30 টাকা? এটা হচ্ছে, এটাকে আটকাতে হবে। রিটেল মার্কেটে বেশি দাম নিচ্ছে, মার্কেটগুলো সার্ভে করো। আর একটা হচ্ছে লাল, দেখবে লেক মার্কেটে একটা দাম, তো কালীঘাট মার্কেটে আর একটা দাম, হাতিবাজারে একটা দাম, তো বড় বাজারে আর একটা দাম, শিয়ালদা মার্কেটে একটা দাম, তো যোগবাজারে আর একটা দাম, যে যার মতো বাড়িয়ে যাচ্ছে, যেন এটা একটা মুনাফা করার খনি। মানুষ খাবে কি? এটাও কিন্তু সবকটা পয়েন্টে কিন্তু আমি আলোচনা করলাম। আমার মনে হয় না এনি পয়েন্ট ইজ লেফট আউট। সুতরাং এটা দেখে নিতে হবে ভালো করে। তোমার মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ করতে কতদিন লাগবে? নেক্সট ইয়ার থেকে তো কাজে লাগাতে পারবে। সেটা দেখো, চটপট এমার্জেন্সি বেসিসে করো, যাতে গরম আবার বেশি আসার আগে আমরা যাতে এটাকে কাজে লাগাতে পারি। বা খুব ভালো, আরো 600 হচ্ছে কোল্ড স্টোরেজ। আরো অনিয়নটাকে বেশি করে তৈরি করবার জন্য গ্রামগঞ্জে চেষ্টা করতে হবে। তখন এটা সংরক্ষণ করা যায় সারা বছরের জন্য। না এবার বৌদিদা, আপনাদের আমি একটু ডিফার করছি, সত্যিনাথ ঠিক বলেছে, আমি একটু ডিফার করছি, এটা আমার জাস্ট কমন সেন্স। আই মে বি রং অলসো, ক্রস চেক করে নিন, কারণ আমার তো এটা আইডিয়া নেই, আমি আন্দাজে বলছি। আলু যদি থাকতে পারে, আলুটা শক্ত হয় তাই থাকে, পেঁয়াজটা শক্ত হয় তাই থাকে, ফুলকপি তো শক্ত হয়, তাহলে কেন থাকবে না? গাজর শক্ত বলে গাজরটা প্রিজার্ভ করা যায়, ফুলকপিটাও তো শক্ত হয়, তাহলে কেন থাকবে না? ইয়েস, আপনি কি করবেন সেটা আমি জানতে চাইছি না, রাখতে হবে। হ্যাঁ,
তার কারণটা কি? ফুলকপিও তো শক্ত। এটা কি করে বাঁচানো যায় সেটা তো দেখার দায়িত্ব। নতুন করে আমরা কিছু ভাববো না। ভাবুন, আসুন ভাবি, আমরা রিসার্চ করে নিন। ওলকপি তো শক্ত, কেন নষ্ট হবে? গাজর থাকলে ওলকপি থাকবে না কেন? আপেল থাকছে। বাঁধাকপি বলতে পারেন নরম হয়ে যাচ্ছে, ফুলকপি তো হওয়ার কথা নয়, ওলকপি তো হওয়ার কথা নয়, মূলো তো হওয়ার কথা নয়। আপনাকে তো সাবস্টিটিউটও দিতে হবে। এগুলো রিসার্চ করে টেকনোলজি বের করুন, তাহলে দেখবেন 3 সপ্তাহটা 3 মাস হয়ে যাবে। 3 মাস হয়ে গেলেও তো কিছুটা লোকে পাবেন। যখন খুব দাম বাড়বে এগুলো বাজারে ছেড়ে দিন। আর কারো কিছু বলার আছে? হ্যাঁ, না ভেন্ডারে যেটা কতটা অ্যালাউ করে রেলে? বলুন। ওসব ছাড়ুন, আপনি বলুন আপনাদের কথাটা কি সেটা বলুন। এবার আমি একটা কথা বলি, রেলের সাথে কথা বলো। সবজিটা দাঁড়ান, সবজিটা তো এসেন্সিয়াল কমোডিটিস মধ্যে পড়ে, তাহলে সবজিটা 300 পর্যন্ত কেন অ্যালাউ হবে না? ইয়েস, ইট ইজ অ্যাবসলিউটলি কারেক্ট ডিমান্ড, এবং এক্ষেত্রে তাকে তো এসেন্সিয়াল কমোডিটিস তাকে তো অ্যালাউ করতে হবে। আমার গাড়ির সামনে দিয়ে যদি অ্যাম্বুলেন্স যায়, আমি ফার্স্ট অ্যাম্বুলেন্সটাকে ছাড়ি, তারপরে আমি গাড়ি চালাই। ইটস এ কমন সেন্স। সব দিয়ে ব্যবসা হয় না। কিছু কিছু জিনিস আছে যেগুলো ব্যবসার জন্য জনস্বার্থে একটা, যেটা বলে যে এই কাজ, কর্পোরেট কাজ, যেটা আমরা বলি যে তোমার সিএসআর এ কাজ করি। সুতরাং এটাকে ওরা এই হিসেবে দেখছে না কেন? এত মুনাফা করবে, টিকিটের দাম এত বাড়াবে, এত লোক যাতায়াত করবে, চেপটে চেপটে যাবে, রোজ অ্যাক্সিডেন্ট হচ্ছে, রোজ টিকিটের দাম বাড়ছে, আর তুমি ভেন্ডারদের কেন 300 পর্যন্ত অ্যালাউ করবে না? এটা গভর্নমেন্ট থেকে আমরা টেক আপ করবো। বুঝে গেছি। 3 ভাবে, মানে 300 টাকা তাকে 3 ভাগ টাকা দিতে হচ্ছে কেন? এদের জন্য কেন? মানে 3টে জায়গায় টাকা দিতে হচ্ছে, যেখান থেকে উঠছে, যেখান থেকে নামছে, আবার মাঝে। বলে এটা হবে না, যেখান থেকে উঠবে সেখানে একবারই দেবে, একবারই দেবে। ঠিক আছে, আর এনি সাজেশন বলুন। বসে বলুন, বসে বলুন। এমএলএ ল্যান্ডে যদি না থাকে সিস্টেম, তাহলে হবে না। তাহলে ওটা লাগানো হচ্ছে না। এটা কি তুমি করেছো? দাও, আমি দেখে নিচ্ছি। এটা রিপোর্ট চাও তো, কি ব্যাপার, করতে পারে কিনা, কি প্রবলেম। আরো দুটো মেশিন প্রত্যেকে দেবে আমাদের কথা হয়ে গেছে, একটা বসানো হয়েছে, তাহলে কি আপনার জামিনপাড়া, চণ্ডীতলা, আপনার উদয়নারায়ণ, এই আপনার উদয়নারায়ণ সাগরাই, তোমরা করে নাও, করে নিয়ে ম্যান পাওয়ার চাই, ম্যান পাওয়ার তখন গভর্নমেন্টকে দিতে হবে। পিপিপি মডেলে করলে প্রবলেম হচ্ছে, জনগণ ভাবে গভর্নমেন্ট টাকা নিচ্ছে, এটা আমি করতে দেব না। দিলে তুমি এমনি দাও, না দিলে তুমি ঘরে রেখে দাও। এটা চেক করে বলবো, চেক করে বলবো। হ্যাঁ, কিন্তু বাদ বাকি তার ম্যান পাওয়ারটাকে তাকে দিতে হবে।
সেই জন্যই প্রবলেম হচ্ছে। এটা ভাবুক, ভেবে যদি কোনো রাস্তা বের করতে পারে করে আমায় দেখাবে, সেটাকে মেনটেনেন্স করে। আর তারপর যেই আমি পিপিপিতে দেবো সঙ্গে সঙ্গে সে 50% টাকা নিতে শুরু করবে। আর স্বাস্থ্যসাথীকে আমি এই জন্য দিইনি, কেউ ব্যবসা করবে তার জন্য স্বাস্থ্যসাথী নয়, মানুষের চিকিৎসা করবে সেই জন্য স্বাস্থ্যসাথী। ওটা সিএসসির সাথে কথা বলে নিয়ে আমায় জানাবে। আমি তো নিশ্চয়ই চাই রুরাল হসপিটালগুলো পাক, কিন্তু সেখানে ম্যান পাওয়ারটা দেখে নিতে হবে। কোথায় একটা কিডনি ডায়ালিসিস মেশিন দিলেই হবে না, সেই এক্সপার্ট লোক সেখানে অ্যাভেলেবেল কিনা দেখতে হবে। বললাম তো অত সস্তা নয়, মেশিন রেডি থাকলে হবে না, তোমার লোক রেডি দরকার, সেই লোক আছে কিনা দেখতে হবে। সেই হসপিটাল তোমার আইসিসিউ নেই, তুমি হয়তো বসিয়ে দিলে। তোমাকে দেখে নিতে হবে কোন মেশিন কোথায় প্রযোজ্য, কোথায় বসবে, দ্যাট ইউ ক্যানট ডিসাইড। এটা হেলথ মিনিস্ট্রি দেখে নেবে কোথায় বসলে তার ম্যান পাওয়ার আছে এবং প্রবলেম হয়ে গেলে পেশেন্টের তাকে টেক কেয়ার করার ক্ষমতা আছে। পুলিশের কিছু বলার আছে, ঠিক আছে, কাল থেকে রেগুলার মনিটরিং হবে কোন দিন কি হচ্ছে। আর আমি বলে দিয়েছি আগামী 10 ডেজের মধ্যে কন্ট্রোল করতে হবে। উই হ্যাভ টু কন্ট্রোল ইট। তাহলে মিটিং শেষ করে দিই। থ্যাংক ইউ সবাইকে। এতক্ষণ মিটিং এখন শেষ হয়ে যায়। এটা হচ্ছে পূর্ব কলকাতার যে ফেরিগুলো ফেরিগুলো যারা চাষ করে মাছ চাষ, ওরা আমাদের ওরা কিভাবে চাষ করে, ওরা করে কি এই নর্দমার জলটা শুনুন, এ ব্যাপারে একটা ভেরি নিয়ে পলিসি আমরা করেছি, সেই কমিটি সেটা দেখছে। ভেরি পলিসিটা হয়েছে তো দেখে না, ভেরি পলিসি অলরেডি আমাদের হয়ে গেছে তৈরি। মানে অদ্ভুত টাইপের ওটা, ওই ময়লাটা খাদ্যে পরিণত হচ্ছে ওরা ওগুলো খেয়ে বেঁচে থাকে। ছাড়ুন, সব ব্যাপারে মাথা